রাজুকের প্লট দুর্নীতি মামলায় শেখ হাসিনা, জয়, পুতুল সহ আসামিদের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু। ২৬ আগস্ট পরবর্তী দিন ধার্য। জানখারপুলে ৬ হত্যা মামলায় ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক বিচার শুরু। সূচনা বক্তব্যের পর শহীদ আনাসের মা ও বাবার সাক্ষ্য গ্রহণ। পল্লবীর জনি হত্যা মামলায় ২ পুলিশ কর্মকর্তার যাবজ্জীবন কারাদণ্ড হাইকোর্টে বহাল। একজনের সাজা কমে ১০ বছর কারাদণ্ড। মুলতবি বৈঠকে বসেছে নির্বাচন কমিশন। আরপিও সংশোধন ছাড়াও আলোচনা হবে নির্বাচনী আচরণ বিধি ও সীমানা নির্ধারণ। আজ মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা। বৈঠক করবেন দেশটির প্রধানমন্ত্রীর সঙ্গে। সই হবে ৫টি সমঝোতা স্মারক। গাজা ইসরায়েলি হামলায় আল জাজিরার ৫ সাংবাদিক নিহত। এর মধ্যে আনাস আল শরীফ নিয়মিত প্রতিবেদন করেছিলেন। এবং ওয়ানডে র্যাঙ্কিংয়ে এক ধাপ পেছালো বাংলাদেশ। ৭৭ পয়েন্ট নিয়ে দেশে মিরাজের দল। পাকিস্তানকে হারিয়ে ৯ ওয়েস্ট ইন্ডিজ। দেখছিলেন শিরোনাম সংবাদ দুপুরে, আপনাদের সঙ্গে আছি আমি তোয়া আফরোজ। এবার পুরো খবর। রাজুকের প্লট দুর্নীতির আলাদা ৩ মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সহ অন্যান্য আসামিদের বিরুদ্ধে প্রথম দিনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। পরবর্তী সাক্ষ্য গ্রহণ ২৬ আগস্ট সকালে ঢাকার বিশেষ জজ আদালত ৫-এর বিচারক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুনের আদালতে এসব মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়। প্রথম দিনে সাক্ষ্য দেন দুদকের ৩ কর্মকর্তা। জানান, ঢাকায় বাড়ি থাকা সত্ত্বেও তা হলফনামায় গোপন করে ক্ষমতা অপব্যবহার করে ৩০ কাঠা প্লট নিয়েছিলেন তারা। গেল ৩১ আগস্ট ৩ মামলার চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল শহরে নতুন শহর প্রকল্পে ৩০ কাঠা সরকারি জমি বরাদ্দ নেওয়ায় এসব মামলা করে দুর্নীতি দমন কমিশন। এই মামলায় শেখ হাসিনা, জয়, পুতুল সহ ৪৭ জনকে আসামি করা হয়। দর্শক, এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী হাসান আল মাহমুদ। হাসান, প্রথম দিনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে কিনা এবং এ বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে, বিস্তারিত জানাবেন। তো আপনাকে ধন্যবাদ। প্রথম দিনের যে সাক্ষ্য গ্রহণ সেটি কিন্তু শেষ হয়েছে। সেখানে দুদকের ৩ কর্মকর্তা তারা এসেছিলেন এবং তারা সাক্ষ্য দিয়ে চলে গিয়েছেন। কিছুক্ষণ আগেই সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে, আমরা যেটা জানতে পেরেছি। সেখানে যারা সাক্ষ্য দিয়েছেন দুদকের কর্মকর্তারা যেটি বলছিলেন যে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের কর্মকর্তা এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং তার মেয়ে শেখ রেহানা সহ আরও যারা এই আদালতে ৪৭ জনের যে বিরুদ্ধে মামলা হয়েছে সেই প্রত্যেক আসামি কিন্তু তাদের নিজেদের স্বার্থ উদ্ধারের জন্য এইসব প্লট গ্রহণ করেছে। যেখানে সরকারিভাবে যে আদালতে যে তাদের সুযোগ সুবিধা পাওয়ার কথা ছিল এবং ব্যক্তিগত যেসব সম্পত্তি ছিল সেসবগুলোকে গোপন রেখেই তারা এই প্লটগুলো বরাদ্দ নিয়েছেন। এবং সেখানে যারা রাজুকের কর্মকর্তা ছিল তাদের বিরুদ্ধে যেটি অভিযোগ হচ্ছে তারা ব্যক্তিগত সুবিধা আদায়ের জন্য শেখ হাসিনা এবং তার পরিবারের অন্যান্য স্বজনদেরকে সব সুযোগ সুবিধা প্রদান করেছেন। ফলে তাদের আজকের যে প্রথম দিনের মামলা সেটি কিন্তু মোটামুটি এই সব এর মধ্য দিয়ে সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে শেষ হয়েছে। এবং এখানে যেটি সবচেয়ে বড় বিষয় ছিল যে এই রাজুকের যে কর্মকর্তারা তারা কিন্তু আজকে প্রথম দিনের মতো এই আদালতে যদি না আসলো, সেখানে কিন্তু দুদকের কর্মকর্তারা এসে ৩ জন কর্মকর্তা এসেছিলেন এবং সেখানে পূর্বাচলে যে বড় প্লটগুলো দেওয়া হয়েছে সেখানে ৩০ কাঠার একটি প্লট দেওয়া হয়েছিল শেখ হাসিনাকে। অন্যান্য যে সব আসামি রয়েছে তাদেরকেও কিন্তু বিভিন্ন সাইজের এই প্লটগুলো বরাদ্দ করা হয়েছিল। সেগুলোতে কিন্তু কোনো আইনের তোয়াক্কা করা হয়নি বলে আদালতে আজকে যারা জবানবন্দি দিয়েছেন সেখানে সেই কর্মকর্তারা বলেছেন। এবং আদালতে সাক্ষ্য গ্রহণ শেষে আইনজীবী, দুদকের আইনজীবী তারা যেটি বলছিলেন যে এই মামলাতে কিন্তু সম্পূর্ণভাবে যে কর্মকর্তারা, দুদকের কর্মকর্তারা যেটি বলছিলেন যে রাজুকের কর্মকর্তাদেরকে নানাভাবে চাপ দিয়ে কিন্তু এই প্লটগুলো বরাদ্দ নেওয়া হয়েছে বলে ওখানকার সাক্ষ্য গ্রহণে তারা বলেছেন। তো আগামী কয়েকদিন পরে আবার এই মামলার সাক্ষ্য গ্রহণের ডেট ফিক্স করা হয়েছে এবং আগামীকালকেও শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ জয় তার বিরুদ্ধেও কিন্তু দুদকের একটি মামলার সাক্ষ্য গ্রহণ রয়েছে বলে আমরা জানতে পেরেছি। তো এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ পরিস্থিতি। তো আপনাকে ধন্যবাদ হাসান। এদিকে আর্থিক প্রতিষ্ঠান থেকে ৮৬.৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে
মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও মুন্ন সিরামিক্সের চেয়ারম্যান আফরোজা খান রিতা সহ 7 জনের বিরুদ্ধে আলাদা 4টি মামলা করতে যাচ্ছে দুদক। সোমবার কমিশন এই মামলার অনুমোদন দিয়েছে। শিগগিরই সংশ্লিষ্ট কর্মকর্তারা মামলাগুলো দায়ের করবেন। এজাহারে বলা হয়েছে, উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড কোনো ধরনের রেকর্ডপত্র জমা না দিয়ে বোর্ড সভায় উপস্থাপন না করেই পরস্পর যোগসাজশে ৮৬.৫ কোটি টাকা আত্মসাৎ করা হয়। মামলায় আফরোজা খান রিতা ছাড়াও অভিযুক্ত রয়েছেন উত্তরা ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক SM শামসুল আরেফিন, সাবেক ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মাইনুদ্দিন, কাজী আরিফুজ্জামান সহ অন্যরা। শুরু হলো জুলাই আন্দোলনে রাজধানীর চানখারপুলে আনাস সহ 6 জন হত্যার মামলার বিচার কাজ। চিফ প্রসিকিউটরের সূচনা বক্তব্যের পর প্রথম দিনে সাক্ষ্য দেন শহীদ আনাসের বাবা শাহরিয়ার খান ও মা সঞ্জিদা খান। এ সময় 5 আগস্টে আনাস হত্যা চিত্র আদালতে তুলে ধরেন তারা, ন্যায় বিচার দাবি করেন তারা। এদিকে আনাস হত্যায় সাক্ষীদের সাক্ষ্যের পাশাপাশি ভিডিও ফুটেজের মতো দালিলিক প্রমাণ দেওয়া হয়েছে বলে জানান চিফ প্রসিকিউটর। সাবরিনা মজুমদারের রিপোর্ট। মা, আমি মিছিলে যাচ্ছি আর নিজেকে আটকে রাখতে পারছি না। মাকে এমন হৃদয় বিদারক চিঠি লিখে ঘর ছাড়ে 10ম শ্রেণীর ছাত্র শাহরিয়ার খান আনাস। গেল বছরের 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের কয়েক ঘন্টা আগে রাজধানীর চাংখারপুল এলাকায় পুলিশের গুলিতে নিহত হয় সে। ওই দিন সেখানে শুধু আনাসই নয়, ঝরে যায় আরও 5টি তাজা প্রাণ। সোমবার চাংখারপুলে এই গণহত্যা মামলার সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণ শুরু হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ। এ সময় আদালতে উপস্থিত ছিলেন এ মামলায় গ্রেফতার 4 আসামি, শাহবাগ থানার বরখাস্ত সাবেক ওসি আরশাদ হোসেন, কনস্টেবল সুজন মিয়া, ইমাজ হোসেন ইমন ও নাসিরুল ইসলাম। আদালতে ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 8 আসামির অপরাধের বর্ণনা দেন চিফ প্রসিকিউটর। বলেন, এই অপরাধ প্রমাণে তাদের কাছে যথেষ্ট সাক্ষ্য প্রমাণ রয়েছে। 6 জন মানুষকে মাত্র স্বল্প দূরত্ব থেকে চাইনিজ রাইফেল দিয়ে গুলি করে হত্যা করা হয় এবং সেই গুলি করার সময় নির্দেশনাটা দিয়েছিলেন ডিএমপির তদানীন্তন কমিশনার হাবিবুর রহমান, তার সাথে এডিসি শাহ আলম মোহাম্মদ আখতারুল ইসলাম সহ অধস্তন কর্মকর্তা সহ 8 জনকে আমরা এই মামলার জন্য এখানে আসামি করে তাদের বিচার কার্য চলছে। আসামিদের বিরুদ্ধে অকাট্যভাবে প্রমাণ করার মতো সাফিসিয়েন্ট ম্যাটেরিয়াল প্রসিকিউশনের হাতে আছে, যেগুলোর মাধ্যমে আসামিদের অপরাধ প্রমাণিত হবে। জুলাই আগস্টে গণহত্যায় জড়িতরা বিচার প্রক্রিয়া বানচালের চেষ্টা করে পার পাবে না বলেও জানান চিফ প্রসিকিউটর। যারা অপরাধ করেছেন তারা কেউ ছাড় পাবেন না। বিচারের প্রক্রিয়া কোনো অবস্থাতেই বন্ধ হবে না। যেসব তরুণেরা রক্ত দিয়ে বাংলাদেশকে দ্বিতীয়বার মুক্ত করেছেন, তাদের পরিবার, তাদের স্বজন, তাদের সহকর্মীরা বেঁচে আছেন, তাদের সাক্ষ্যের মাধ্যমে এই যে 1,500-এরও বেশি মানুষের জীবন যাওয়া, তাদের পরিবারের প্রতি জাস্টিস করার যে চেষ্টা, সেটা রাষ্ট্রের পক্ষ থেকে নিশ্চিত করা হবে। এই মামলায় প্রথম দিন সাক্ষ্য দেন শহীদ আনাসের বাবা শাহরিয়ার খান পলাশ ও মা সঞ্জিদা খান। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। রাজধানীর পল্লবীতে পুলিশ হেফাজতে আলোচিত ইশতিয়াক হোসেন জনি হত্যা মামলায় 2 পুলিশ কর্মকর্তা যাবজ্জীবন কারাদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন পল্লবী থানার তৎকালীন উপপরিদর্শক জাহিদুর রহমান ও ASI কামরুজ্জামান। যাবজ্জীবন সাজা কমে 10 বছর কারাদণ্ড দেওয়া হয়েছে ASI রাশেদুল হাসানের। সোমবার বিচারপতি SM কুদ্দুস জামান ও বিচারপতি AKM রবিউল হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। রায়ে অসন্তোষ জানিয়েছে জনির পরিবার। আপিল করার ঘোষণা দিয়েছেন তারা। 2014 সালের 8 ফেব্রুয়ারি সন্ধ্যায় পুলিশের সোর্স সুমনের ফোনে 2 ভাই ইশতিয়াক হোসেন জনি ও ইমতিয়াজকে ধরে নিয়ে যায় পল্লবী থানা পুলিশ। থানায় নিয়ে 2 ভাইকে নির্যাতন করা হয়। এতে জনির অবস্থা খারাপ হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 5 জন আসামিকে এই মামলায় সাজা দেওয়া হয়েছে। তার মধ্যে 3 জন আসামি আপিল করেছে, 1 জন আসামি সাজা ভোগ করে চলে গেছে, আর 1 জন পলাতক আছে কামরুজ্জামান মিন্টু। এক আসামি জাহিদুর রহমানের সাজাটা বহাল আছে, তার যাবজ্জীবন কারাদণ্ড, তার 50,000 টাকা জরিমানা, 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ, সেটা বহাল রাখছে অ্যাপিলেট হাইকোর্ট ডিভিশন।
অনারেবল হাইকোর্ট ডিভিশন আরেকজন অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর রাশেদুল হাসান, তাকে যাবজ্জীবন কারাদণ্ড পরিবর্তন করে তাকে 10 বছরের সশ্রম কারাদণ্ড, 50,000 টাকা জরিমানা এবং ভিকটিমদেরকে 25,000 টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে। মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যার প্রধান আসামি ওসি প্রদীপের ফাঁসির রায় কার্যকরের দিনক্ষণ নির্ধারণে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে এক্স আর্ম ফোর্স। সোমবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানায় সংগঠনটি। রায় ঘোষণা হওয়ার পরও এমন একটি চাঞ্চল্যকর মামলার রায় কার্যকর না করা শহীদ সিনহার আত্মার প্রতি বিশ্বাসঘাতকতা বলে মন্তব্য করেন এক্স ফোর্সের নেতারা। রায় কার্যকরে দীর্ঘসূত্রতার পেছনে রাজনৈতিক ও প্রশাসনিক চাপ নাকি বহির্বিশ্বের চাপ আছে তাও স্পষ্ট করার দাবি জানান তারা। রায় কার্যকরে সরকার দেরি করলে আন্দোলনের হুঁশিয়ারিও দেন বক্তারা। সরকারের কাছে চূড়ান্ত দাবি জানাই, প্রদীপের ফাঁসি কার্যকরের নির্দিষ্ট তারিখ অবিলম্বে ঘোষণা করতে হবে। আপনাদের মাধ্যমে পুরো দেশবাসীকে জানিয়ে দিতে চাই, এ ধরনের বিলম্ব আর চলবে না। যদি এভাবে তারা বিলম্ব করে, জানি না সামনে আরো কত মানুষের অকাল জীবন তাদের ঝরে যাবে। হাইকোর্ট রায় দিয়েছে, এরপরে অ্যাপিলেট ডিভিশনে গেছে সুপ্রিম কোর্টে, সেটা রায় হয়ে গিয়েছে 2 মাস আগে, এখন পর্যন্ত কেন কার্যকর হচ্ছে না? গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও সংস্কারের একগুচ্ছ সুপারিশ চূড়ান্ত করতে মুলতবি বৈঠকে বসেছে নির্বাচন কমিশন। সোমবার নির্বাচন ভবনে সকাল 11টায় প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে এ সভা শুরু হয়। এতে 4 নির্বাচন কমিশন আব্দুর রহমান এল মাসুদ, তাহমিদা আহমেদ, মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার, আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ ও ইসি সচিব আক্তার আহমেদ সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত আছেন। এর আগে বৃহস্পতিবার দিনভর আলোচনা হয়। সেদিন কয়েকটি বিষয়ে সিদ্ধান্ত হলেও আরপিও নিয়ে এগোতে পারেনি। এছাড়া আলোচ্য সূচির মধ্যে রয়েছে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা 2025 এবং গণমাধ্যম নীতিমালা। দর্শক, বৃহস্পতিবার মুলতবি হওয়া বৈঠকে বসেছে নির্বাচন কমিশন। সেখানে আছেন আমাদের সহকর্মী শিউলি রায়, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি আমাদের সাথে। শিউলি, আলোচনার বিষয়ে কোনো তথ্য পেয়েছেন কিনা, এ বিষয়ে বিস্তারিত কি তথ্য আছে জানাবেন? জি, যেমনটা আপনি বলেছেন, বৃহস্পতিবারের মুলতবি করা সভাটি কিন্তু আজকে সকাল 11টা থেকে আবার শুরু হয়েছে এবং আজকে সকাল 11টা থেকে এই সভাটি নেতৃত্বে দিচ্ছেন কিন্তু প্রধান নির্বাচন কমিশনার এএম নাসির উদ্দিন সহ 4 কমিশন এবং কর্মচারীবৃন্দ। তো আমরা আসলে প্রাথমিকভাবে যেটা জানতে পারি, আপনাদেরকে আগেও বলেছি যে বৃহস্পতিবার যে সভাটি অনুষ্ঠিত হয়েছিল সেই সভাটিতে কিন্তু আলোচ্য বিষয় ছিল হচ্ছে কি 2টি। সেটি হচ্ছে রাজনৈতিক দল আচরণ বিধিমালা নিয়ে সেটি কিন্তু চূড়ান্ত হয়েছে এবং এছাড়াও হচ্ছে আপনার আরপিও যে সংশোধন সেটি নিয়ে কিন্তু আসলে আজকে বৈঠকটি হচ্ছে। তো আপনার কিছুক্ষণ আগে তারা হচ্ছে বৈঠকে বিরতি দিয়ে আবার একটু পরে কিন্তু তারা আবার দ্বিতীয় দফায় বৈঠকে বসবেন। তো আসলে আমরা প্রাথমিকভাবে যেটা জানতে পারি যে আরপিও সংশোধনের যে ব্যাপারটা সেটি আসলে নির্বাচন কমিশন সংস্কার এবং ঐকমত্য কমিশনের হচ্ছে গিয়ে তাদের সাথে যে নির্বাচন কমিশনের যে কিছু ক্ষেত্রে তারা একমত পোষণ করেছে এবং সেই একমতের পোষণের ভিত্তিতে আইন শৃঙ্খলা বাহিনীর হচ্ছে গিয়ে অস্থিতিশীলতা সেটি নির্বাচনের ব্যবস্থায় আসলে আইন শৃঙ্খলা বাহিনীর কী ভূমিকা থাকবে এবং হচ্ছে আপনার না ভোটের ব্যাপারটা কিন্তু ফেরত আসার সম্ভাবনা রয়েছে। না ভোট যদি কোনো নির্বাচনের আপনার হচ্ছে না ভোটের সংখ্যা যদি বাড়ে সেই ক্ষেত্রে হচ্ছে নির্বাচনটি হচ্ছে বাতিলের সিদ্ধান্ত নিতে পারবে ইসি। এছাড়াও আপনার হচ্ছে যেই নির্বাচন কেন্দ্রে আপনার হচ্ছে গোলযোগ বা অস্থিতিশীল পরিবেশ তৈরি হবে সেই নির্বাচন কেন্দ্রে কিন্তু আসলে নির্বাচন কমিশন থেকে সেই ইখতিয়ার থাকবে যে তারা আসলে নির্বাচনটি বাতিল করে দিবে এবং পরবর্তীতে সেই নির্বাচনটি হচ্ছে কি তারা আবার পুনরায় হচ্ছে
তারা নিবে। তো এই সকল কিছু মিলিয়ে আসলে তারা সিদ্ধান্ত আসলে এছাড়াও আপনাদেরকে আরেকটু বলে রাখি যে প্রবাসী ভোটারদের ক্ষেত্রে যে পোস্টাল ব্যালট হচ্ছে গিয়ে ভোট, সেই ভোটের ব্যাপারেও কিন্তু আসলে তারা গত সপ্তাহে বলে দিয়েছে ইসি সানাউল্লাহ যে এই ব্যাপারে তারা স্পষ্ট যে প্রবাসী ভোটাররা আসলে পোস্টাল ব্যালট ভোটের মাধ্যমে তারা ভোট দিতে পারবে। তো আসলে এই সকল কিছু নিয়ে আসলে তারা আলোচনা করছে, আমরা প্রাথমিকভাবে এতটুকুই জানতে পেরেছি। তো আমরা বৈঠকটা শেষ হতে হতে হয়তো বিকাল 5টা নাগাদ শেষ হবে, তারপরে আসলে আমরা জানতে পারবো যে আসলে তারা আজকের এই বৈঠকে আরপিও সংশোধনের ব্যাপারে কি কি আসলে সিদ্ধান্ত নিয়েছেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। দর্শক, নির্বাচন কমিশন থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী শিউলি রায়, জানাচ্ছিলেন সেখানকার সর্বশেষ পরিস্থিতি। বিকাল 4টায় প্রকাশ করা হবে ডাকসুর চূড়ান্ত ভোটার তালিকা। এ পর্যন্ত খসড়া তালিকায় 39,932 জন ভোটার রয়েছে বলে জানিয়েছেন ডাকসুর চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ডক্টর মোহাম্মদ জসিমউদ্দিন। দুপুরে সিনেট ভবনে গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, চূড়ান্ত তালিকায় ভোটার সংখ্যা কিছুটা কম বেশি হতে পারে। বিকাল 4টায় প্রতিটি হলের ওয়েবসাইটে তালিকা প্রকাশ করা হবে। তিনি আরো বলেন, রাষ্ট্রীয় ফৌজদারি অপরাধে অভিযুক্ত ও জুলাই অভ্যুত্থানে ছাত্র হত্যায় জড়িতদের ভোটার তালিকায় রাখা হয়নি। 9 সেপ্টেম্বর ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ হবে বিশ্ববিদ্যালয়ের 6টি কেন্দ্রে। দর্শক, ডাকসু নির্বাচনের খবরাখবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। সাফওয়ান, নির্বাচন নিয়ে আর কি বলছেন প্রধান নির্বাচন কর্মকর্তা? এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি কি, আমাদেরকে বিস্তারিত জানাবেন। তো এই মুহূর্তে আমরা ডাকসু ভবনের সামনে রয়েছি এবং কিছুক্ষণ আগে আমরা ডাকসুর যে চিফ রিটার্নিং কর্মকর্তা রয়েছেন তার সাথে কিন্তু আমরা কথা বলেছি। তিনি যেমনটি জানিয়েছে যে আসলে তফসিল অনুযায়ী আজকে বিকেল 4টার মধ্যে কিন্তু ডাকসুর যে চূড়ান্ত ভোটার তালিকা সেটি প্রকাশ করা হবে এবং সেটি করা হবে প্রত্যেকের যে নিজ নিজ হলের যে ওয়েবসাইট রয়েছে সেখানে তারা তাদের ভোটার তালিকা দেখতে পারবে। এবং এখানে তিনি বলেছেন যে পিডিএফ আকারে ভোটার তালিকাটি প্রকাশ করা হবে, অর্থাৎ এখানে আসলে কিন্তু কোনো কারচুপির সুযোগও রাখা হয়নি, এমনটি কিন্তু তিনি জানিয়েছেন। এছাড়া তিনি বলেছেন যে গত 29শে জুলাই ডাকসুর যেই খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছিল বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে, সেখানে কিন্তু 39,932 জন ভোটারের তালিকা রয়েছে এবং এখান থেকে আমরা তার কাছে জানতে চেয়েছিলাম যে আজকে যে চূড়ান্ত তালিকাটি প্রকাশ করা হবে সেখানে কি সংখ্যার কম বেশি হতে পারে কিনা। তিনি যেটি বলছেন যে গত জুলাই অভ্যুত্থানে যারা ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিল এবং যাদের বিরুদ্ধে ছাত্র জনতা হত্যার অভিযোগ রয়েছে এবং রাষ্ট্রীয় ফৌজদারি মামলা রয়েছে তারা কিন্তু এই তালিকায় আসবেন না এবং তালিকায় যদি তারা কোনোভাবে থেকেও থাকে তাদেরকে কিন্তু বাদ দেওয়া হবে এবং এটি যে যাচাই বাছাই এটি সূক্ষ্ম প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু করা হচ্ছে, এমনটি কিন্তু তিনি আমাদেরকে জানিয়েছেন। এবং এই আইন শৃঙ্খলা পরিস্থিতি বা ডাকসু নির্বাচন কেন্দ্রিক কোনো শঙ্কা রয়েছে কিনা এমন প্রশ্ন আমরা করেছিলাম। সেখানে তিনি বলেছেন যেহেতু এবারে ডাকসু নির্বাচনটি উৎসবমুখ পরিবেশই হতে যাচ্ছে, কারণ যত অংশীদার রয়েছে ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে সকলের সাথে আলাপ আলোচনা করে সকলের চাওয়া পাওয়াকে সমানভাবে তারা গুরুত্ব দেওয়ার চেষ্টা করেছেন এবং এই নির্বাচনের যে তারিখ ঠিক করা হয়েছে সেটিও কিন্তু সবার সাথেই কিন্তু আলাপ আলোচনার মাধ্যমে করা হয়েছে, যার কারণে সবাই কিন্তু একটি চাচ্ছে সুষ্ঠু ডাকসু নির্বাচন এবং দ্রুত সময় এটি যেন শেষ হয়। তো যার কারণে কিন্তু তিনি বলছেন যে এখন পর্যন্ত কোনো আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ বা হলের পরিবেশ বিঘ্ন করা সবকিছু মিলে ভালো পরিবেশ আসলে বিরাজ করছে এবং আসলে ছাত্র রাজনৈতিক দলগুলোর কথা বাদ দিলে যে ডাকসু নির্বাচন যে প্রক্রিয়া এটি কিন্তু এখন পর্যন্ত আসলে সুষ্ঠুভাবেই চলছে। পাশাপাশি রাজনৈতিক দলগুলোর সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনেরও কিন্তু আলাপ আলোচনা কিন্তু একই সাথে কিন্তু চলছে। তো সবকিছু মিলে আমরা আজকে বিকেল 4টায় আসলে জানতে পারবো যে ডাকসুর চূড়ান্ত যে ভোটার তালিকা সেটি আসলে কততে গিয়ে দাঁড়ায় এবং আগামীকাল থেকে যেটি আমরা জানতে পেরেছি যে 18ই আগস্ট পর্যন্ত মনোনয়ন বিক্রি হবে এবং সেটি শেষ হলে তার পরবর্তীতে কার্যক্রম আসলে ধাপে ধাপে সব কিছু সম্পূর্ণ করা হবে। তো আমার কাছে ডাকসুর সামনে থেকে ডাকসু নির্বাচন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্বিক ছাত্র রাজনীতির পরিস্থিতির এই ছিল সর্বশেষ খবর। সাফওয়ান, আপনাকে ধন্যবাদ। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডাকসু নির্বাচনের খবরাখবর নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। 3 দিনের সফরে মালয়েশিয়ার উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশের প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে কিছুক্ষণ আগে ঢাকা ছাড়েন তিনি।
সফরে দুদেশের শীর্ষ পর্যায়ের বৈঠকে 5টি সমঝোতা স্মারক ও 3টি এক্সচেঞ্জ অব নোট সই হবে। অগ্রাধিকার পাবে অভিবাসন ও বিনিয়োগ খাত। এর মাধ্যমে মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও গভীর হবে আশা করছে দুপক্ষ। প্রবাসী শ্রমিক নিয়োগে মালয়েশিয়া বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। অভিবাসন, বিনিয়োগ এবং গভীর সমুদ্রে মাছ ধরার সহযোগিতা এসব বিষয়ে আলোচনায় অগ্রাধিকার পাবে। আগামীকাল পুত্রজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী কার্যালয়ে দুদেশের সরকার প্রধানের একান্ত বৈঠক অনুষ্ঠিত হবে। দীর্ঘ 15 বছর পর নওগাঁ জেলায় বিএনপির সম্মেলন হচ্ছে। শহরের বালুডাঙ্গা এলাকার একটি মিলনায়তনে সম্মেলনে ঘিরে ভিড় করছেন নেতাকর্মীরা। জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক রেজাউল ইসলাম রিজুর সভাপতিত্বে অনুষ্ঠানে ভার্চুয়ালি দুপুর 2টার পর প্রধান অতিথির বক্তব্য রাখবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রধান অতিথির বক্তব্যের পর কাউন্সিলররা গোপন ভোটে জেলা বিএনপির শীর্ষ নেতা নির্বাচিত করবেন। এবার সভাপতি, সাধারণ সম্পাদক ও 2টি সাংগঠনিক সম্পাদক পদে 20 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। 15 বছর পর বিএনপির সম্মেলন ঘিরে পুরো শহর সেজেছে ব্যানার, ফেস্টুন আর বিলবোর্ডে। রাস্তাঘাট, বিভিন্ন শহরের বিভিন্ন প্রান্তে আপনার ব্যানার, ফেস্টুন দিয়ে সজ্জিত হয়ে একটা আনন্দ ঘন পরিবেশে আজকের এই কাউন্সিলটা অনুষ্ঠিত হতে যাচ্ছে। দীর্ঘ 15 বছর পরে এখানে আজকে সম্মেলন, এবং সম্মেলনটি হচ্ছে গণতান্ত্রিক। দর্শক, নওগাঁ জেলা বিএনপির সম্মেলনের সবশেষ খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী কামাল হোসেন। কামাল, সম্মেলনে নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন এবং সম্মেলনের মূল কর্মসূচি শুরু হয়েছে কিনা বিস্তারিত জানাবেন। আপনি যেমনটি বলছিলেন, দীর্ঘ 15 বছর পরে নওগাঁয় জেলা বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হচ্ছে। নওগাঁর কনভেনশন সেন্টারে এই কাউন্সিলে এখন অতিথিবৃন্দ বক্তব্য রাখছেন। ইতিমধ্যে এখানে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্থায়ী সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, তিনি এখানে উপস্থিত হয়েছেন এবং প্রধান বক্তা সহ অন্যান্য অতিথিবৃন্দ আছেন। বিশেষ করে বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা মুক্তিযোদ্ধা আব্দুল সালাম এখানে উপস্থিত হয়েছেন, উপস্থিত আছেন এখানকার কাউন্সিলের যিনি প্রধান সমন্বয়কের দায়িত্বে আছেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাহ, তিনি এখানে উপস্থিত হয়েছেন। মূলত অতিথিবৃন্দদের এখন বক্তব্য চলছে। সেখানে যারা কাউন্সিলর আছেন, যারা ভোট দেবেন, তারা এখানে মূলত উপস্থিত হয়েছেন এবং উপস্থিত হয়ে তারা বক্তব্য শুনছেন। এই বক্তব্যের শেষ প্রান্তে প্রধান অতিথি হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বক্তব্য রাখবেন এবং তারেক রহমানের বক্তব্য রাখার পরে মূলত তার বক্তব্য শেষ হলে এখানে ভোট গ্রহণ শুরু হবে এবং সেই ভোট গ্রহণেই মূলত সিদ্ধান্ত হবে যে এবারে কারা নেতৃত্ব আসবেন। আমি জানিয়ে রাখি, এবারে জেলা বিএনপির বিশেষ করে সভাপতি, সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক সহ 3টি পদে ভোট গ্রহণ শুরু হচ্ছে। এবারে জেলা পদে সাধারণ সম্পাদক পদে সাংগঠনিক সম্পাদক পদে 8 জন এখানে ভোট গ্রহণ আমরা জানতে পারবো। আমার ছিল আমাকে খবর